ভিতরে আসবো? আরে দোস্ত, তুই আয় না, ভিতরে আয়। বাইরে দাঁড়িয়ে অনুমতি নেওয়ার কি আছে? শান্ত তখন রুমের ভিতরে আসা রাফির হাতে ৮,০০০ টাকা তুলে দিয়ে বলে। এই নে, এখানে পুরো ৮,০০০ টাকা আছে। যে টাকাটা রিয়ার লাগে ওটা রিয়াকে দিবি, আর বাদ বাকি দিয়ে তোর কিছু বাজার সদাই করিস। আরে তুই এত টাকা কোথায় পেলি? আর এত টাকা দিতে তোকে কে বলেছে? শুধু ৫,৫০০ টাকা হলেই হবে। রিয়ার সেমিস্টার ফিটা হয়ে যাক, তারপর আমি কিছু একটা ব্যবস্থা করব। দেখ, আমি এত টাকা কোথায় পেলাম সেটা তোকে চিন্তা করতে হবে না। এতটুকু ভরসা তো আমাকে করিস যে আমি কখনো চুরি ডাকাতি করতে যাব না। আরে ভাই, তুই অভাবে কেন কথা বলছিস? আমি কি কথাটা তোকে ওভাবে বলেছি নাকি? যদি তুই আমাকে কথাটা ওইভাবে না বলে থাকিস, তাহলে আমি তোকে যে টাকাটা দিয়েছি ওই পুরো টাকাটাই তোর কাছে রাখতে হবে, আর আমি যা বলছি তোকে তাই করতে হবে। তা না হলে আমি মনে করব তুই আমাকে কোনোদিনও নিজের বন্ধু ভাবতে পারিসনি। রাফি তখন আর শান্তর মুখের উপর কোনো কথা বলতে পারল না। সে শান্তর হাত থেকে টাকাটা নিল আর তারপর সোজা তার আম্মুর কাছে চলে গেল। তার আম্মুর হাতে টাকাটা তুলে দিয়ে সে নিজের রুমে চলে আসলো। আমার ওপর থেকে ঘাটাঘাটি করা শুরু করলো, যদি এই চাকরিটা না হয় তাহলে তো আবার অন্য কোথাও চাকরির জন্য দৌড়াদৌড়ি করতে হবে, সেই জন্যই। এদিকে দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। রাফির আম্মু রাফিকে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে ডেকে নিল। সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রাফি কী করবে কিছুই বুঝতে পারছে না। বেশ অনেকক্ষণ সময় ধরে চিন্তা করছে সে কি ওই অফিসে যাবে নাকি যাবে না। তখনই হঠাৎ তার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করবে কি করবে না সেটাই চিন্তা করছে, এভাবেই প্রায় 2টা কল মিস হয়ে যায়। 3 নম্বর কলটা রিসিভ করে আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়। মিস্টার রাফি, আপনি কিন্তু আজ ঠিক সময় অফিসে চলে আসবেন। আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে তাই। ও আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি সময় মতো চলে আসব। আসলে আমি আপনার নাম্বারটা চিনতে পারিনি তো, তাই রিসিভ করতে একটু দেরি হয়েছে। ব্যাপার না, সময় মতো চলে আসুন, কথা হবে। এই কথা বলে প্রিয়াঙ্কা ফোনটা কেটে দিল আর এদিকে রাফি তাড়াহুড়ো করে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। অফিসের গেট দিয়ে ঢুকতে যাবে তখনই পিয়ন এসে রাফিকে বলতে থাকে। সাহেব, আমার মনে হয় আপনার চাকরিটা হয়ে যাবে। আপনি এখান থেকে সোজা ম্যাডামের কেবিনে চলে যান। আঙ্কেল, দোয়া করবেন যেন আমার চাকরিটা হয়ে যায়। তাহলে আমি চাকরির প্রথম বেতন দিয়ে প্রথম মিষ্টিটা আপনাকে খাওয়াবো। আমাকে তোমার মিষ্টি খাওয়াতে হবে না বাবা, আমি তোমার জন্য অবশ্যই দোয়া করব। আমি তোমার অবস্থা দেখে বুঝতে পারছি এই চাকরিটা তোমার জন্য কতটা প্রয়োজন। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি আসি। এই কথা বলে রাফি পিয়নের কাছ থেকে বিদায় নিয়ে অফিসের ভিতরে প্রবেশ করলো আর সেখান থেকে সোজা প্রিয়াঙ্কার কেবিনে। প্রিয়াঙ্কা তখন ল্যাপটপে কিছু একটা করছিল। রাফি আজকেও এসে সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা নিজের কাজ শেষ করে চোখ তুলে তাকাতেই দেখতে পায় রাফি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তখনই প্রিয়াঙ্কা রাফিকে বলতে থাকে। কি ব্যাপার, কি সমস্যা তোমার? তুমি আজকেও সেখানে দাঁড়িয়ে রয়েছো কেন? ভিতরে আসবো ম্যাডাম? হ্যাঁ, তো কি ওখানে দাঁড়িয়ে থাকলে আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো নাকি? হ্যাঁ ম্যাডাম, বলুন, কি বলবেন? দেখো, আমি চাইছি তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করতে। তুমি কি এই পদের জন্য রাজি আছো? দেখুন ম্যাডাম, আমি তো আপনাকে বললাম আমি যে কোনো চাকরি করতে রাজি আছি। আমার সাথে একটা চাকরির প্রয়োজন, বাট একটা চাকরি হলেই হয়ে যাবে। তারপর আমার আর কিছুই চাই না। এই কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে প্রিয়াঙ্কা আর তারপর নিজের ড্রয়ার থেকে একটা খাম বের করে সেটা রাফির হাতে তুলে দিয়ে বলতে থাকে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই নিয়োগ করলাম। ঠিক আছে, তাহলে আমি তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই নিয়োগ করলাম। এই নাও, তোমার 1 মাসের স্যালারি অ্যাডভান্স দেওয়া আছে, যাতে তোমার আগামী 1 মাস চলাফেরা এবং নিজের খরচ বহন করতে কোনো ঝামেলা না হয়। প্রিয়াঙ্কার এরকম ব্যবহারে রাফি যেন একদম অবাক, কারণ সেটা কল্পনাও করতে পারেনি যে চাকরিতে জয়েন করার আগে অফিসের এমডি তাকে 1 মাসের স্যালারি অ্যাডভান্স দিয়ে দেবে। রাফি প্রিয়াঙ্কার হাত থেকে টাকার খামটা নেয়, তারপর আবারও প্রিয়াঙ্কা রাফিকে বলতে থাকে। তাহলে তুমি আজ থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকবে।
আমার সমস্ত ব্যাপারে কিন্তু তোমাকে খোঁজ খবর রাখতে হবে, এবং আমি যেই কাজে সমস্যায় পড়ি সেই কাজে আমাকে তোমার সহযোগিতা করতে হবে, কারণ তুমি পড়াশোনা এবং সব দিক থেকে আমার চাইতে উপরে আছো। তাই আমার মনে হয় আমি কোনো প্রবলেমে পড়লে তুমি সেখান থেকে আমাকে সহযোগিতা করতে পারবে। ঠিক আছে ম্যাডাম, কতটুকু পারবো সেটা তো আমি জানি না, তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা তো করতে পারবো। অতঃপর প্রিয়াঙ্কা অফিসের পিয়নকে ডেকে নিল এবং প্রিয়াঙ্কার পাশের কেবিনটা রাফিকে ঠিক করে দিতে বলল। অফিসের পিয়ন কিছুক্ষণের মধ্যেই রাফির কেবিনটা ঠিকঠাক করে দিল। এদিকে প্রিয়াঙ্কা রাফির সমস্ত কাজ বুঝিয়ে দিল আর তারপর বলতে লাগলো। দেখো, তোমাকে তো আমি বলেই দিলাম আমার সমস্ত কাজে কিন্তু তোমাকে আমার সহযোগিতা করতে হবে, এবং আমি যখন যেখানে যাই তোমাকেও আমার সঙ্গে যেতে হবে, এবং সেই সঙ্গে আমার প্রোটেকশনের ব্যবস্থাও তোমাকেই করতে হবে। ম্যাডাম, কাজ না হয় আমি করে দিলাম, কিন্তু আপনার প্রোটেক্টর ব্যবস্থা আমি কিভাবে করতে পারি? দেখো, আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না, শুধু তোমাকে যেটা বললাম তোমাকে সেটাই করতে হবে, কারণ তোমাকে তো বললাম আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাকে নিয়োগ করেছি, তার মানে আমার ব্যক্তিগত যত কাজ আছে সব তোমাকেই করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে ম্যাডাম, আই উইল ট্রাই ইট। এই বলে রাফি তার নিজের কেবিনে চলে আসলো আর কাজ করতে শুরু করলো। এভাবে দেখতে দেখতে প্রথম দিনটা কেটে গেল। এরপর থেকে রাফি প্রতিদিন নিয়মিত অফিসে আসতো। এদিকে প্রিয়াঙ্কা সেদিন অফিস শেষ করে বাসায় আসতেই তার বাবা তাকে নিজের রুমে ডেকে নিলেন আর তারপর বলতে লাগলেন। দেখ না, বয়স তো আর কম হলো না, পড়াশোনা শেষ করেছিস, এখন অফিসে দেখাশোনা করছিস। একদিকে আমার শরীরটাও ভালো যাচ্ছে না, তাই আমি চাইছি বেঁচে থাকতে তোর একটা ব্যবস্থা করে যেতে। বাবা, তোমাকে তো আমি বললাম আমার এত কিছু নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু নিয়মিত ওষুধগুলো খাও আর নিজেকে বিশ্রাম দাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। দেখ মা, সেটা আমি জানি, কিন্তু আমি তো তোর বাবা, বাবা হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, তাই নয় কি? তাই আমি চাইছিলাম আমার বন্ধু ছেলের সঙ্গে তোর বিয়েটা দিয়ে নিজেকে একটু দায়মুক্ত করতে। বাবা, তুমি তোমার কোন বন্ধুর ছেলের কথা বলছো? আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। তখন প্রিয়াঙ্কার বাবা তার নিজের বন্ধুর পরিচয় প্রিয়াঙ্কার কাছে দেয়। প্রিয়াঙ্কা তখনই এই কথাটা শুনে যেন একদম আকাশ থেকে পড়ল আর তার বাবাকে বলতে লাগলো। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই অসভ্য ছেলেটাকে আমি বিয়ে করব এটা তুমি ভাবলে কি করে? তুমি কি ভুলে গেছো আজ থেকে 4 বছর আগে সে যখন আমার জন্মদিনের পার্টিতে এসেছিল তখন আমার এক বান্ধবীর সঙ্গে অসভ্যতামি করেছিল? এই কথা শুনে প্রিয়াঙ্কার বাবা বলতে লাগে। ছেলেদের একটা সময় এসব কিছু করার অভ্যাস হয়ে থাকেই, তাই এটা কোনো বড় বিষয় নয়। এখন তো বড় হয়েছে, এখন নিশ্চয় সব কিছু ঠিক হয়ে গেছে। তখন প্রিয়াঙ্কা আবারও তার বাবাকে বলতে থাকে। আচ্ছা বাবা, ঠিক আছে, যদি ঠিক হয়ে থাকে তাহলে তো ভালো, আর যদি ঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু আমি এই ছেলেটাকে কখনোই বিয়ে করব না। এই কথা বলে প্রিয়াঙ্কা তার নিজের রুমে চলে গেল। এদিকে তার বাবা তখনই ওনার বন্ধু রাহুল আহমেদকে ফোন দেন এবং বলেন। দোস্ত, একটা সুখবর আছে। আমার মেয়ে বলে যে তোর ছেলের সঙ্গে দেখা করবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকেই আমার ছেলেকে নিয়ে দেশে আসছি। এই বলে ফোনটা কেটে দিলেন। এদিকে তখনই রাহুল আহমেদ ওনার ছেলের সঙ্গে কথা বলতে গেলেন। বাবা, তোর জন্য একটা সুখবর আছে। তুই যে বলছিলি মেয়েটার কথা, ওর বাবার সঙ্গে আমি আজ কথা বলেছি। উনি বলেছেন মেয়েটা তোর সঙ্গে দেখা করতে চায়। তুমি সত্যি বলছো বাবা? তাহলে তো এটা আমার জন্য একটা সুখবর। রাজকন্যা আর রাজু তো দুটোই একসঙ্গে আমার হতে চলছে। হ্যাঁ বাবা, তুই একদম ঠিক কথাই বলেছিস। মেয়েটার সঙ্গে তোর বিয়ে হলে রাজকন্যা আর রাজত্ব দুটোই আমরা একসঙ্গে পেয়ে যাব। তাহলে বাবা চলো আমরা কালকেই বাংলাদেশে ফিরে যাই আর মেয়েটার সঙ্গে কথা বলি। এরপর বাবা ছেলে মিলে সিদ্ধান্ত নিয়ে পরের দিনে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। বিকেলবেলা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন প্রিয়াঙ্কার বাবা। তখনই তিনি কলিং বেলের আওয়াজ শুনতে পান আর তারপরে তিনি বাড়ির কাজের মেয়েটাকে বলেন দরজা খুলে দিতে। কাজের মেয়েটা দরজা খুলে দিতেই রাহুল আহমেদ এবং ওনার ছেলে বাড়ির ভেতরে প্রবেশ করেন। প্রিয়াঙ্কার বাবা রাহুল আহমেদকে দেখে সোফা থেকে উঠে গিয়ে ওনার সঙ্গে কোলাকুলি করেন আর তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলতে থাকেন। মাশাল্লাহ, ছেলে তো দেখছি বড় হয়ে গেছে। সত্যি আমার মেয়ের সঙ্গে তোর ছেলেকে ভালোই মানাবে। সেটা জন্যই তো আমি তোর কাছে বিয়ের প্রস্তাব দিয়েছি। আসলে তোর মেয়েকে আমার ছেলে অনেক দিন ধরে পছন্দ করে, কিন্তু বলতে পারছিল না। যাই হোক, তাহলে ভালোই হলো। তাছাড়া তুই তো আমার ছোটবেলার বন্ধু, আশা করি তোর ছেলের কাছে আমার মেয়েটা ভালোই থাকবে। হ্যাঁ দোস্ত,
একদম ঠিক কথা বলেছিস। তোর মেয়ে তোর মেয়ে আমার ছেলের কাছে খুব ভালো থাকবে। এই বলে তারা তিনজনের ড্রয়িং রুমে বসে গল্প করতে থাকে। আর এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যা 7টার দিকে প্রিয়াঙ্কা অফিস থেকে বাসায় ফিরে আসে। বাড়ির ভিতরে প্রবেশ করতেই প্রিয়াঙ্কা তাদেরকে দেখতে পায় সালাম দিয়ে নিজের রুমে চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে নিলয় বলতে থাকে, কি ব্যাপার, এতদিন পর তোমাদের বাড়িতে আসলাম আর তুমি শুধু সালাম দিয়ে এখান থেকে চলে যাচ্ছ? তখনই পাশ থেকে প্রিয়াঙ্কার বাবা নিলয়কে উদ্দেশ্য করে বলতে থাকে, মেয়েটা সবেমাত্র অফিস থেকে এসেছে, এখন একটু বিশ্রাম নিক, তারপর না হয় কথা বলবে। এই বলে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে রুমে চলে যেতে বলল। আর এদিকে প্রিয়াঙ্কাও তখন আর কোনো কিছুর অপেক্ষা না করে নিজের রুমে চলে গেল। কারণ এই নিলয় নামের ছেলেটাকে সে একদমই সহ্য করতে পারে না। তার উপর আবার যখন সে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো তখনই ছেলেটা তার দিকে একটা লোভার্ত দৃষ্টি নিয়ে তাকিয়েছিল, যেন চোখ দিয়ে সে প্রিয়াঙ্কাকে একদম গিলে খাচ্ছিল। প্রিয়াঙ্কা একদমই সহ্য করতে পারছিল না, তাই সে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিশ্রাম নিচ্ছিল তখনই কাজের মেয়েটা তার জন্য কফি বানিয়ে নিয়ে আসে। সে ব্যালকনিতে গিয়ে দোলনায় বসে বসে দোল খাচ্ছিল আর সেই সঙ্গে কফিও খাচ্ছিল। তখনই হঠাৎ পিছন থেকে কারো গলার আওয়াজ শুনতে পায় প্রিয়াঙ্কা। কি ব্যাপার ডার্লিং, আমার আসতে বুঝি তুমি খুশি হওনি? আপনি এখানে কেন? কারো রুমে আসতে হলে অনুমতি নিতে হয়, সেটা কি জানেন না? এখানে আবার কারোর রুম আসলো কোথা থেকে? আমি তো তোমার হবু হাজবেন্ড, তোমার রুমে আসতেই পারি, এতে অনুমতি নেওয়ার কি আছে? আপনি মনে হয় ভুলে গেছেন, আপনার সঙ্গে আমার বিয়েটা এখনো হয়ে যায়নি। হয়ে যায়নি তো কি হয়েছে, হবেই। যাই হোক ডার্লিং, তোমাকে কিন্তু বেশ কিউট লাগছে এখন। হ্যাঁ, সেটা আমি জানি। যাই হোক, আপনি এখন আসতে পারেন। সারাদিন অফিস করে এসেছি তো আমি খুব ক্লান্ত, এখন বিশ্রাম নেব। তুমি কি আমায় অ্যাভয়েড করতে চাচ্ছ? নীলয়ের এরকম প্যাচাল শুনে প্রিয়াঙ্কা কিছুটা রেগে গিয়েছিল, কিন্তু তারপরেও বাবার বন্ধুর ছেলে বলে কথা। এখন যদি এই ছেলেটাকে সেই রাগ দেখায় আর ছেলেটা তার বাবার কাছে গিয়ে বলে, তখন তার বাবা মনে মনে কিছুটা হলেও কষ্ট পাবে। তাই প্রিয়াঙ্কা নিজের রাগটাকে কন্ট্রোল করে নিলয়কে বলতে থাকে, দেখুন, আমি তো আপনাকে বললাম আমি আপনাকে অ্যাভয়েড করছি না। আমি সারাদিন অফিস করে এসেছি আর পুরো অফিসটা আমাকে একা সামাল দিতে হয়, তাই আমি খুব টায়ার্ড। আমাকে একটু বিশ্রাম নিতে দিন, তারপর না হয় আপনার সঙ্গে কথা বলবো। নিলয় তখন আর কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে চলে গেল। আর মনে মনে বলতে লাগলো, আজ তুমি আমায় অ্যাভয়েড করছো ঠিক আছে, কিন্তু তুমি আমাকে সারা জীবন কিভাবে অ্যাভয়েড করেছিল সেটা জানি, দেখে নিব। তোমাকে তো যেভাবেই হোক আমি বিয়েটা করেই নেব, তারপর তোমার সমস্ত দিমাগ আমি ধুলে মিশিয়ে দেবো। আগে তো ভালোভাবে তোমাকে বিয়েটা করে নেই, তোমার সমস্ত সম্পত্তি নিজের নামে নিয়ে নেওয়ার পর তোমাকে বুঝাবো আমি কি জিনিস। এই কথা চিন্তা করতে করতে নিলয় বাড়ির বাইরে চলে যায়। আর এদিকে প্রিয়াঙ্কা কফি খেয়ে বিছানায় শুয়ে বিশ্রাম নিতে থাকে। তখনই তার হঠাৎ মনে পড়লো অফিসের একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে, সেটা সে নিজেও করেনি আর রাফিকেও করে আসতে বলা হয়নি। তাই সে সঙ্গে সঙ্গে রাফিকে ফোন দিল আর বলতে লাগলো, রাফি, তোমাকে একটা কথা বলা হয়নি। অফিসের একটা গুরুত্বপূর্ণ ফাইলের কাজ বাকি পড়ে আছে, আমার করতে মনে ছিল না। তুমি যদি এই মুহূর্তে একটু কষ্ট করে অফিসে এসে এটা করে দিতে, তাহলে কাল আমার প্রেজেন্টেশন করতে একটু সুবিধা হতো। ম্যাডাম, আসলে একটা প্রবলেম হয়েছে কি, আমার কাছে না রিক্সা ভাড়ার টাকাটা নেই। এখন তো অনেক রাত হয়ে গেছে, তাই একা একা কিভাবে যাব সেটাই একটু প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই। আমি এখন আমার ড্রাইভারকে বলে দিচ্ছি, উনি তোমাকে নিয়ে আসবে। আর তুমি তোমার বিকাশ নাম্বারটা আমাকে মেসেজ করে দাও, আমি তোমাকে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। ম্যাডাম, টাকা লাগবে না, আপনি শুধু আপনার ড্রাইভারকে বলে দিন আমাকে নিয়ে যেতে, তাহলেই হবে। তাছাড়া 3 দিন পরে তো স্যালারি পেয়ে যাব, তাই প্রবলেম হবে না। তখনই প্রিয়াঙ্কা রাফিকে একটা ধমক দেওয়ার বলে তার বিকাশ নাম্বারটা দেওয়ার জন্য। রাফি তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে বিকাশ নাম্বারটা প্রিয়াঙ্কাকে মেসেজ করে দিল, কারণ বসের হুকুম বলে কথা অমান্য করা চলবে না। প্রিয়াঙ্কা তখন রাফির নাম্বারে 10,000 টাকা সেন্ড মানি করে দিল। আর এদিকে ড্রাইভারও রাফির বাড়িতে পৌঁছে গেল। আর তারপর এখান থেকে সোজা অফিসে গিয়ে কাজটা শেষ করে রাত 11টার মধ্যে বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালবেলা যখন প্রিয়াঙ্কা অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই নিলয় হঠাৎ করেই তার রুমে চলে আসে। প্রিয়াঙ্কা তখন সবেমাত্র ড্রেসটা চেঞ্জ করেছে। নিলয়ের ওইভাবে হঠাৎ করে রুমে চলে আসাটা প্রিয়াঙ্কাকে ভীষণভাবে রাগিয়ে তুলে। প্রিয়াঙ্কা তখন একরকম ধমক দিয়েই নিলয়কে বলতে থাকে, এটা কোন ধরনের অসভ্যতা, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি এভাবে হুটহাট কোনো কথা বলা ছাড়াই আমার রুমে চলে আসেন।
একটা মেয়ের রুমে ঢুকতে হলে যে অন্ততপক্ষে নক করে ঢুকতে হয় সেটা কি আপনি জানেন না নাকি? আরে বাবা, তুমি সব সময় আমার সঙ্গে এরকম কেন করো? তুমি আমার হবু বউ। তোমার রুমে আসলে আমাকে কেন নক করে আসতে হবে কিংবা অনুমতি নিয়ে আসতে হবে বলো তো শুনি? এই বলে নিলয় সোজা প্রিয়াঙ্কার রুমে প্রবেশ করে তার বিছানার উপর শুয়ে পড়ে, যেটা প্রিয়াঙ্কা একদমই সহ্য করতে পারছিল না, কিন্তু ভদ্রতার খাতিরে নিজের মুখটা বন্ধ রাখলো। আর তাড়াহুড়ো করে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে পড়তে চায়, ঠিক ওই মুহূর্তেই নিলয় পিছন থেকে প্রিয়াঙ্কার হাতটা ধরে ফেলে। প্রিয়াঙ্কা তখন আর এটা কোনোভাবেই সহ্য করতে পারছিল না, দাঁতে দাঁত কিরমির করতে করতে বলতে থাকে, এসব কি হচ্ছে? আপনি আমার হাত ধরলেন কেন? এগুলো কোন ধরনের অসভ্যতা? উফ, জানেমান, তুমি সব সময় এভাবে আমার সঙ্গে রেগে গিয়ে কেন কথা বলো জানতে পারি? রাগ না করার মতো কোনো কাজ কি আপনি করেছেন? আমার অফিসের সময় হয়ে গেছে, আমি অফিসে যাচ্ছি। প্লিজ হাতটা ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, চলো আজ তোমার সঙ্গে আমিও অফিসে যাব। তার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে গেস্ট হয়ে এসেছেন, গেস্ট হয়ে থাকুন। আমার অফিসে যেতে হবে না আপনাকে। এই বলে নিলয়ের হাত থেকে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল প্রিয়াঙ্কা। অপরদিকে রাফি সকালবেলা অফিসে সেই প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে চায় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। রাফি প্রিয়াঙ্কার কেবিনে প্রবেশ করে দেখতে পায় প্রিয়াঙ্কার চেহারার আগে টমেটোর মতো লাল হয়ে আছে। রাফি তখন প্রিয়াঙ্কার এরকম চেহারা দেখে অনেকটাই ভয় পায়, তাই কোনো কথা না বলেই কেবিন থেকে বের হয়ে চলে যাচ্ছিল। তখনই প্রিয়াঙ্কা পিছন থেকে বলছে তাকে, কি ব্যাপার রাফি, কি হয়েছে? তুমি আসলে আর এভাবে কোনো কথা না বলে চলে যাচ্ছ কেন? ম্যাডাম, আপনি মনে হয় কোনো ব্যাপার নিয়ে ডিস্টার্ব আছেন, তাই চলে যাচ্ছি। প্রিয়াঙ্কা তখন রাফিকে বলে তার পাশে এসে একটু বসার জন্য। রাফি তখন কোনো কথা না বলিয়ে প্রিয়াঙ্কা টেবিলের সামনে রাখা চেয়ারে বসে। তারপর প্রায় 10 মিনিট সময় চলে যায়, কেউ কোনো কথাই বলে না। হঠাৎ নীরবতা ভেঙে প্রিয়াঙ্কা রাফিকে বলতে থাকে, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আই আস্ক ইউ আ কোয়েশ্চেন। দেখুন ম্যাডাম, আপনি আমার অফিসের বস, তাই যে কোনো প্রশ্ন আপনি নির্দ্বিধায় করতে পারেন। আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো কিংবা পছন্দ করো? বিয়ে করবে বলে ঠিক করে রেখেছো? দেখুন ম্যাডাম, আপনার কাছে আমি মিথ্যে বলবো না। আসলেই এরকম কিছু এখনও আমার জীবনে আসেনি। আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তাই কখনো ওইসব বিষয়ে নজর দেওয়ার মতো সময় হয়ে ওঠেনি। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো। কিন্তু ম্যাডাম, আপনি এসব প্রশ্ন আমাকে কেন করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না, কারণ এসব কিছু তো আর আমার চাকরির সঙ্গে রিলেটেড নয়। এমনি আমার মনে হলো তাই আমি তোমাকে প্রশ্নগুলো করলাম। তুমি কিন্তু আবার কিছু মনে করো না। এরপর প্রিয়াঙ্কা প্রসঙ্গ পাল্টে নিয়ে রাফির সঙ্গে কাজের বিষয়ে কথা বলতে লাগলো। এদিকে দেখতে দেখতে প্রায় আরও 2 দিন সময় কেটে গেল। সেদিন দুপুরবেলা অফিসে বসে কাজ করছিল প্রিয়াঙ্কা। একটু পরেই তাকে একটা ক্লায়েন্ট মিটিং করার জন্য চট্টগ্রাম যেতে হবে এবং 2 দিন সেখানে অবস্থান করতে হবে। ঠিক ওই মুহূর্তে নিলয় এসে অফিসে উপস্থিত হয়। এই মুহূর্তে নিলয়কে দেখে প্রিয়াঙ্কার মেজাজ কিছুটা তুঙ্গে উঠে যায়। তারপর প্রিয়াঙ্কা নিজেকে কন্ট্রোল করে আর নিলয়কে বলে, কি ব্যাপার? আপনি এই সময় হঠাৎ করে আমার অফিসে কেন? তাও আবার আমাকে কোনো কিছু না জানিয়ে। তোমাকে দেখতে মন চাইলো তাই চলে আসলাম। তাছাড়াও তুমি আমার হবু বউ, তাই আমি যে কোনো সময় তোমার সঙ্গে দেখা করতে চলে আসতে পারি। প্রিয়াঙ্কা এই কথাগুলো একদমই সহ্য করতে পারছে না। তারপরও নিজেকে কন্ট্রোলে রেখে মনে মনে ভাবতে থাকে এই আপদটাকে যেভাবেই হোক এখান থেকে বিদায় করতেই হবে, তা না হলে মেজাজ আরও খারাপ হয়ে যাবে। তাই প্রিয়াঙ্কা নিলয়কে বলতে থাকে, দেখুন, আমাকে এই মুহূর্তেই একটা ক্লায়েন্ট মিটিংয়ের জন্য বের হতে হবে। আপনি প্লিজ এখন আসতে পারেন। আচ্ছা তুমি কোথায় যাবে বলো না, আমি তোমাকে ড্রপ করে দেবো। কিন্তু আমার সেটার প্রয়োজন হবে না। আমার সঙ্গে ড্রাইভার যাবে, তাছাড়াও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, সে যাবে। তাই আপনি নিশ্চিন্তে বাসায় চলে যেতে পারেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই কথাটা শুনতেই নিলয়ের মাথাটা একটা চক্কর দিল। আর তখনই সে বলতে লাগলো, তুমি ক্লায়েন্ট মিটিংয়ে যাবে সেটা ঠিক আছে, কিন্তু সেখানে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে কেন যেতে হবে? প্রিয়াঙ্কার মেজাজ এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে কিছুটা রেগে গিয়েই বলে, আমার ক্লায়েন্ট মিটিংয়ে চট্টগ্রামে যাচ্ছি, আর সেখানে আমাকে 2 দিন থাকতে হবে। আমি একটা মেয়ে মানুষ, আমার প্রোটেকশনের একটা ব্যাপার স্যাপার আছে, তাই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার সঙ্গে যাবে। এমন একটা কথার জন্য যেন নিলয় অপেক্ষা করছিল। তখনই সে বলতে থাকে, আরে এর জন্য তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে কেন যেতে হবে? আমি তোমার সঙ্গে যেতে পারি, তোমার কোনো প্রবলেম নেই। তখন প্রিয়াঙ্কা নিলয়কে বলতে থাকে, দেখুন, আপনাকে কষ্ট করে আমার সঙ্গে যেতে হবে না। আপনি প্লিজ বাসায় গিয়ে বিশ্রাম নিন।
আমি ঠিকমতো ফেরত আসতে পারবো। এই বলে প্রিয়াঙ্কা তখনই রাফিকে নিজের কেবিনে ডেকে নেয় আর বলতে থাকে। রাফি, তুমি রেডি আছো তো? হ্যাঁ ম্যাডাম, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আপনি চাইলে আমরা এক্ষুনি রওনা হতে পারি। আচ্ছা ঠিক আছে, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, আমি 2 মিনিটেই বের হচ্ছি। নিলয় এতক্ষণ সময় ধরে রাফিকে শকুনের দৃষ্টিতে দেখছিল। প্রিয়াঙ্কা তাকে বাদ দিয়ে সামান্য একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাকে সঙ্গে নিয়ে যাচ্ছে ক্লায়েন্ট মিটিং করতে। কিন্তু নিলয়ের সঙ্গে তার বিয়ে হতে চলেছে এটা জানার পরেও প্রিয়াঙ্কা নিলয়কে কোনো পাত্তা দিল না। এটা নিলয় যেন আর সহ্য করতে পারছে না। তখনই রাফির সঙ্গে সঙ্গে নিলয় কেবিন থেকে বের হয়ে আসে। রাফি ড্রাইভারের সঙ্গে কথা বলতে যাবে, তখনই নিলয় রাফির পথ আগলে দাঁড়ায় আর রাফিকে উদ্দেশ্য করে বলতে থাকে। হেই ম্যাডাম, ম্যাডামের সঙ্গে কি চক্কর চলছে তোর? মানে এসব আপনি কি বলছেন? ম্যাডামের সঙ্গে আমার কেন চাকরি চলতে যাবে? দেখুন সাহেব, ভদ্রভাবে কথা বলুন। উনি আমার ম্যাডাম আর আমি ওনার অফিসের চাকরিজীবী করার সাধারণ একজন এমপ্লয়ি। সো কন্ট্রোল ইয়োর সেলফ। এই কথা শুনে নিলয় রাফিকে বলতে থাকে। আমার তো মনে হয় না তোদের সম্পর্ক শুধু ম্যাডাম আর কর্মচারীদের সীমাবদ্ধ। আমার তো মনে হয় তোদের মধ্যে কোনো একটা চক্কর চলছে। তা না হলে কেন ম্যাডাম 2 দিনের জন্য ক্লায়েন্টস মিটিংয়ে যাবে, সেখানে নিজের হবু হাজবেন্ডকে রেখে অফিসের এমপ্লয়িকে সঙ্গে নিয়ে যাবে? দেখুন, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি ম্যাডামের সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু দয়া করে আমাকে এবং ম্যাডামকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। এই কথা বলে রাফি নিলয়কে পাশ কাটিয়ে সেখান থেকে চলে গেল। আর তখনই নিলয় মনে মনে বলতে লাগলো। সে তো সে তো আমি জেনেই নেব। তা জোর বাল্প গেল রে। সে তো আমি জেনেই নেব। আর তার সঙ্গে এটাও আমি জেনেই নেব যে কতদিন ধরে চলছে এই সব কিছু, যার কারণে আমাকে কোনো পাত্তা দেওয়া হচ্ছে না। আর যদি এটা সত্যি প্রমাণিত হয় তাহলে তো এর পরিমাণ আমি দেখেই ছাড়বো। এই কথা বলতে বলতে অফিস থেকে বের হয়ে আসলো নিলয়। আর এদিকে প্রিয়াঙ্কা আর রাফি দুজনে গাড়িতে এসে বসলো। তখনই প্রিয়াঙ্কা ড্রাইভারকে বলতে লাগলো গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য। আজ রাফি ড্রাইভ করবে। রাফির ড্রাইভিংয়ের হাত কেমন সেটা প্রিয়াঙ্কা দেখতে চায়। এই কথা শুনে রাফি কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ঢাকা থেকে চট্টগ্রাম অনেকটা পথ। পুরোটা পথ রাফি ঠিকঠাক মতো ড্রাইভিং করে যেতে পারবে, যদিও সে মোটামুটি ড্রাইভিং করতে জানে। তারপরেও কিছুটা ভীতু কণ্ঠে রাফি প্রিয়াঙ্কাকে বলে। ম্যাডাম, ঢাকা থেকে চট্টগ্রাম অনেকটা পথ, আমি এতটা পথ ড্রাইভিং করে যেতে পারবো না, তার উপর আবার হাইওয়ে রোড। চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি। তাছাড়া এমন তো নয় যে আমি গাড়ি চালাতে পারি না, তাই তোমাকেই আজ ড্রাইভিং করতে হবে। প্রবলেম হলো তো আমি আছি। এই কথা বলতেই ড্রাইভার গাড়ি থেকে নেমে গেল আর বাধ্য হয়ে রাফিকে ড্রাইভিং সিটে বসতে হলো। আর তারপর রাফি ড্রাইভিং করতে লাগলো। ঢাকা চট্টগ্রামের মাঝামাঝি এসেছে তারা, তখন সন্ধ্যা হয়ে আসছে। প্রিয়াঙ্কার হঠাৎ করে কোথা থেকে যেন চোখে ঘুম চলে আসলো। সে গভীর ঘুমে নিমগ্ন হয়ে গেল। এদিকে রাফি এই প্রথমবার চট্টগ্রাম যাচ্ছে, তাই তার রাস্তাঘাট কোনো কিছুই চেনা ছিল না। তাই সে প্রিয়াঙ্কাকে আস্তে করে ডাক দেয়। ম্যাডাম প্লিজ একটু উঠবেন? আমি তো গুগল ম্যাপ দেখে দেখে এই দিক দিয়ে আসছিলাম, কিন্তু রাস্তা তো এখানে শেষ হয়ে গেছে। রাফির গলার আওয়াজ শুনে প্রিয়াঙ্কা উঠে বসে আর তখনই দেখতে পায় তারা একটা গ্রামের ভিতরে চলে এসেছে। তখনই প্রিয়াঙ্কা হাসতে হাসতে রাফিকে বলতে থাকে। আরে হাদারাম, এটা তুমি কোথায় নিয়ে এসেছো? আমরা তো ঢাকার চট্টগ্রাম হাইওয়ে রোড দিয়ে যাব। তুমি তো এটা গ্রামের ভেতর চলে এসেছো। যে রাস্তা দিয়ে এসেছো ওই রাস্তা দিয়ে ব্যাক করো। রাফি তখন বাধ্য হয়ে গাড়ি আবার ব্যাক করে আর যে রাস্তা দিয়ে তারা গেছিল ওই রাস্তা দিয়ে আবারও হাইওয়ে রোডে চলে আসে। তখনই প্রিয়াঙ্কা রাফিকে বলতে থাকে। তুমি আমার সিটে এসে বসো আর আমি ড্রাইভ করছি। কিন্তু ম্যাডাম, আপনি তো একটু আগে ঘুমাচ্ছিলেন, ঘুম ঘুম চোখে ড্রাইভ করবেন কিভাবে? কোনো ব্যাপার না, আমি ড্রাইভ করতে পারবো। এমনিতে একটু ক্লান্ত লাগছিল তো, তাই চোখটা লেগে এসেছিল, চিন্তার কোনো কারণ নেই। এই বলে প্রিয়াঙ্কা রাফিকে গাড়ি দাঁড় করাতে বলে। আর তারপরেই নেমে গিয়ে প্রিয়াঙ্কা ড্রাইভিং সিটে বসলো আর রাফি প্রিয়াঙ্কার সিটে এসে বসলো। আর তারপর প্রিয়াঙ্কা সমস্ত রাস্তায় ড্রাইভ করে রাত 10টার দিকে চট্টগ্রামে পৌঁছালো। তাদের দুজনের জন্য আগে থেকে হোটেলে রুম বুক করা ছিল। তারা চট্টগ্রামে এসেই হোটেলে ঢুকে গেল। প্রিয়াঙ্কা রিসেপশন থেকে হোটেল রুমের চাবি নিয়ে ভিতরে চলে যায়। প্রিয়াঙ্কা দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করে। রাফি দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। 2 মিনিট পর প্রিয়াঙ্কা ফিরে আসে আর রাফিকে বলে। কি ব্যাপার, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? রুমের ভেতরে আসো। কিন্তু ম্যাডাম, এটা তো আপনার রুম, আমি কেন যাব? তার কারণ আমি একটাই রুম বুক করেছি, তাই।
তখন রাফি প্রিয়াঙ্কাকে বলতে থাকে যদি প্রিয়াঙ্কার একটাই রুম বুক করে থাকে তাহলে রাফি গাড়ির ভিতরেই ঘুমিয়ে পড়বে, তার কোনো প্রবলেম হবে না। তখনই প্রিয়াঙ্কা রাফিকে একটা ধমক দিয়ে বলতে থাকে, তুমি এত কথা কেন বলছো? তোমাকে তো বললাম তুমি আমার রুমের ভেতরে আসো, তুমি সেটা না করে আমার সঙ্গে তর্ক কেন করছো? প্রিয়াঙ্কার ধমক শুনে রাফি অনেকটাই ভয় পেয়ে যায়, তাই আর কোনো কথা না বলে প্রিয়াঙ্কার পিছন পিছন রুমের ভিতরে প্রবেশ করে। প্রিয়াঙ্কার রুমে এসে তার লাগেজ থেকে নিজের জামা কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় আধা ঘন্টা শাওয়ার নিয়ে বের হয়ে আসার তারপর রাফিকে বলতে থাকে ফ্রেশ হয়ে আসার জন্য। তখন রাফি প্রিয়াঙ্কাকে বলতে থাকে সে কোনো জামা কাপড় নিয়ে আসেনি। এই কথা শুনে প্রিয়াঙ্কা রাফিকে বলে, আমি তোমার জন্য জামা কাপড় নিয়ে এসেছি, লাগেজে দেখো। তোমার জন্য যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি সেগুলো আলাদা প্যাকেট করা। রাফি তখন লাগেজ খুললো এবং প্যাকেটটা বের করলো। সত্যি সেখানে তার জন্য বেশ কিছু শার্ট প্যান্ট রাখা আছে। রাফি এগুলো দেখে অনেকটাই অবাক হয় আর প্রিয়াঙ্কাকে বলে, ম্যাডাম, আপনি কেন আমার জন্য এতগুলো জামা কাপড় আনতে গেলেন? আমার মন চেয়েছে তাই এনেছি। দেখো, আমাকে ফালতু প্রশ্ন করা কিন্তু আমি একদম পছন্দ করি না। তাই আমি সবচেয়ে বেশি খুশি হব তুমি যদি কোনো ব্যাপারে আমাকে অতিরিক্ত প্রশ্ন না করো। রাফি তখন আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখতে পেল প্রিয়াঙ্কা খাবার টেবিলে খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করছে। রাফি রুমে প্রবেশ করা মাত্রই প্রিয়াঙ্কা বলতে লাগলো, তাড়াতাড়ি আসো না, খুব ক্ষুধা পেয়েছে, একসঙ্গে খাবার খাবো। ম্যাডাম, আমি তো এইসব খাবার খেতে পারি না, আমি তো ভাত খেতে অভ্যস্ত। তো কি হয়েছে? এগুলোকে জঙ্গল থেকে তুলে আনা হয়েছে নাকি যে আমি খেতে পারবো না? চুপচাপ এসে খাবার খেতে বসো। রাফি তখন আর কোনো কথা না বলে প্রিয়াঙ্কার পাশে এসে বসে আর খাবার খেতে থাকে। দেখতে দেখতে তার চোখে ঘুম চলে আসছিল। তখনই রাফি প্রিয়াঙ্কাকে বলে, ম্যাডাম, আমি এখন তাহলে বাইরে চলে যাই, গাড়িতেই ঘুমিয়ে পড়ি। রাফির এরকম কথা শুনে প্রিয়াঙ্কা অনেকটাই রেগে গেল আর বলতে লাগলো, তোমাকে আমি এখানে কিসের জন্য নিয়ে এসেছি সেটা বলো তো। আপনার কাজে সহযোগিতা এবং আপনাকে প্রোটেক্ট করার জন্য। তোমাকে সেটাই বলতে চেয়েছিলাম, তুমি যদি রাতের বেলা বাইরে গিয়েই থাকো আর এখানে যদি আমার কোনো সমস্যা হয় তাহলে আমাকে প্রোটেক্ট করবে কিভাবে? কিন্তু ম্যাডাম, আপনার সঙ্গে একই রুমে থাকাটা কি আমার ঠিক হবে? তোমাকে যখন বলেছি আমার সঙ্গে কোনো বেশি কথা বলবে না, তোমাকে এখানেই থাকতে হবে, মানে তোমাকে এখানেই থাকতে হবে। রাফি তখন আর কোনো কথাই বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তাদের রুমে দুটো আলাদা আলাদা বেড ছিল। তখনই প্রিয়াঙ্কা রাফিকে বলতে লাগলো, তুমি ওই বেডে শুয়ে পড়ো, তুমি ওই বেডে শুয়ে পড়ো আর আমি এই বেডে শুবো। প্রিয়াঙ্কার কথা মতো রাফি বিছানায় শুয়ে পড়ে আর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তারা দুজনেই ক্লায়েন্ট মিটিংয়ে চলে গেল। আপনাদের প্রেজেন্টেশন আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমি আপনাদের এই কোম্পানির সঙ্গে চুক্তিপত্র করতে চাই। আপনাদের কথা শুনে খুবই খুশি হলাম। আসলে আপনাদের এই অর্ডারটা পেলে আমাদের জন্য খুবই ভালো হবে এবং আমরা লাভবান হতে পারবো। ওকে মিস প্রিয়াঙ্কা, তাহলে ডিল ফাইনাল করলাম। অতঃপর 50 কোটি টাকার একটা এগ্রিমেন্ট হয়ে গেল। প্রিয়াঙ্কা আর রাফি হোটেল রুমে ফিরে এসেছে, কারণ তাদেরকে আবারও কালকে আরও একটা ক্লায়েন্ট মিটিং করতে হবে। বিকালে সারা দিনটা বাজেই রুমের ভিতর বসে বসে বিশ্রাম নিচ্ছে। প্রিয়াঙ্কা আর রাফি তখনই কেউ হোটেল রুমের দরজায় নক করলো। প্রিয়াঙ্কা বুঝতেই পারলো না এই সময়ে কে এসেছে। প্রিয়াঙ্কা তখন রাফিকে গিয়ে বলল দরজাটা খুলে দেওয়ার জন্য। দরজা খুলে রাফি তো পুরাই অবাক, নিলয় এখানে কোথা থেকে আসলো। আর অপরদিকে নিলয় রাফিকে দেখে রেগে আগুন হয়ে আছে, তার চোখ দিয়ে যেন আগুনের ফুলকা বের হচ্ছে। রাফি তখন কোনো কথা না বলে সাইডে গিয়ে দাঁড়ালো। নিলয় রুমের ভিতরে প্রবেশ করলো। প্রিয়াঙ্কাকে দেখেই সে চিৎকার দিয়ে বলে উঠল, তাহলে ক্লায়েন্ট মিটিং এর নাম করে এখানে এসে এসব কিছুই করা হচ্ছে বুঝি? নিলয়ের কণ্ঠ শুনে আর এরকম কথাবার্তা শুনে প্রিয়াঙ্কা রেগে আগুন হয়ে বলতে লাগলো, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ভদ্র ভাষায় কথা বলুন। আপনি জানেন না আপনি কি বলছেন? আমি খুব ভালো করেই জানি কি বলছি, আর এটাও জানি কেন বলছি, শুধু আপনি জানেন না আপনি কি করছেন। দেখুন, আমি না জেনে কোনো কিছুই করি না। আমি খুব ভালো করে জানি আমি কি করছি আর কেন করছি। তাই আমার ব্যাপারে আপনার নাক না গলালেই ভালো হবে। আপনি এখান থেকে চুপচাপ চলে যান, এটাই আপনার জন্য ভালো অপশন। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আমি এখানে থাকলে তো নিজের অফিসের কর্মচারীকে নিয়ে এইসব ফষ্টি নষ্টি করতে পারবে না। এই কথাটা শুনে প্রিয়াঙ্কা আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারলো না। ঠাস করে নিলয়ের গালে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, এতক্ষণ ধরে আপনার সব কিছু সহ্য করেছি, তার মানে এই নয় যে আমি আপনার এসব নোংরা কথাগুলো সহ্য করে যাব। চুপচাপ এখান থেকে বের হয়ে চলে যান, তা না হলে আমি আপনার এমন অবস্থা করব সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। নিলয় এই অপমান সহ্য করতে না পেরে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আমি এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু একটা কথা খুব ভালোভাবে মনে রাখবে, আমাকে তুমি এইভাবে অপমান করেছো
আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব না, তোমার শেষ আমি দেখে থাকবো। আচ্ছা ঠিক আছে, সেটা যখন সময় হবে তখন দেখা যাবে। এখন এখান থেকে চলে যান, তা না হলে খুব খারাপ হবে বলে দিলাম। নিলয় তখন রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে নিলয় তখন রাগে ফুসফুস করতে করতে সেখান থেকে বের হয়ে চলে গেল। তখনই রাফি প্রিয়াঙ্কার পাশে এসে দাঁড়ালো আর তারপর বলতে লাগলো, ম্যাডাম, আমার মনে হয় আপনি ওনার সঙ্গে এরকম আচরণ করেন ঠিক করেননি। কারণ আমি আর আপনি একই রুমে আছি, এটা দেখে যে কেউ এরকম কথা বলতেই পারে। তখনই প্রিয়াঙ্কা রাফিকে ধমক দিয়ে বলতে থাকে, তুমি একদম চুপ করে দাঁড়িয়ে থাকো, একটা কথা বলবে না, আমার মাথা গরম করো না। রাতে তখন একদম চুপ হয়ে গেল। এদিকে প্রিয়াঙ্কা পরের দিন ক্লায়েন্ট মিটিং শেষ করে ঢাকায় ফিরে আসলো। বাসায় আসতে না আসতেই দেখতে পারে তার বাবা গম্ভীর মুখ নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। প্রিয়াঙ্কা তখন কিছুটা বুঝতে পারে আসলে কি হয়েছে, তাই সে কোনো কথা না বলে নিজের রুমে চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে তার আব্বু তাকে বলতে থাকে, প্রিয়াঙ্কা, এসব আমি কি শুনছি? তুমি কি আমাকে মান ইজ্জত নিয়ে বেঁচে থাকতে দেবে না নাকি? আমি কখনোই এরকম কিছু করিনি যেটা তোমার মান ইজ্জতে বাঁধবে। কবে কোন চরিত্রহীন ছেলের সঙ্গে জড়িয়ে আমি আমার নিজের জীবনটাকে নষ্ট করতে পারবো না। কিন্তু তোমার কি একবারও মনে হচ্ছে না তুমি যেগুলো করছো সেগুলো একদম বেশি বেশি হয়ে যাচ্ছে? প্রিয়াঙ্কা তখন খুব ভালোভাবেই বুঝতে পারে তার বাবা তাকে কি বোঝাতে চাইছে। তখন প্রিয়াঙ্কা তার বাবাকে উদ্দেশ্য করে বলল, তুমি রাফির ব্যাপারে বলতে চাইছো তো? রাফি যথেষ্ট ভালো এবং ভদ্র ফ্যামিলির একটা ছেলে, যাকে আমি কেন, অন্য যে কোনো মেয়ে ভালোবাসতে চাইবে, কারণ তাকে ভালোবাসার মতো সবগুলো গুণ তার মধ্যে বিদ্যমান। অনেক হয়েছে, এবার তুমি তোমার নিজের মুখটা বন্ধ করো। তুমি কি আমার বন্ধুর সামনে আমাকে অসম্মানিত হতে দেখতে চাও? অবশ্যই না, কিন্তু তোমার সম্মান রক্ষার্থে আমি আমার নিজের লাইফটাকে বরবাদ করতে পারি না। যে ছেলে মেয়েদের সম্মান দিয়ে কথা বলতে পারে না তার সঙ্গে তো কখনোই না। এরপর প্রিয়াঙ্কা তার বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে গেলেন। এদিকে সেদিন রাতে নিলয়ের বাবা প্রিয়াঙ্কার বাবাকে ফোন দিলেন। দোস্ত, তোমার মেয়ে আমার ছেলেকে এভাবে অপমান করবে আমি এটা কোনোদিন কল্পনাও করতে পারিনি। তুমি ডেকে এনে আমাদেরকে এইসব অপমানের সম্মুখীন করেছো। দোস্ত, প্লিজ তোরা কিছু মনে করিস না, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি। আর একটা কথা মনে রাখিস, আমি যখন কথা দিয়েছি তখন আমি কথা রাখবই। তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। ঠিক আছে, তাই যেন হয়। এই বলে রাহুল আহমেদ ফোনটা কেটে দেন। এদিকে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কার রুমে গেলেন তার সঙ্গে কথা বলার জন্য। প্রিয়াঙ্কা ততক্ষণে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিল। প্রিয়াঙ্কা তার বাবাকে দেখে উঠে বসে আর তারপর বলে, আব্বু কিছু বলবে? তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কি বলতে চাই, তাই নতুন করে আর কিছুই বলার নেই। তুমি যেটা বলতে চাও সেটা করা আমার পক্ষে অসম্ভব, সেটা তো আমি তোমাকে বলেই দিয়েছি। তুমি যদি আমাকে এ ব্যাপারে কোনো কথা না বলো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। তার মানে কি তুমি এই রাফি নামের ছেলেটাকে বিয়ে করবে? এখনো ঠিক করিনি, তবে হয়তো হতে পারে। প্রিয়াঙ্কার বাবা তখন প্রিয়াঙ্কাকে বোঝাতে থাকে রাফির সঙ্গে তাদের যায় না। রাফি হয়তো প্রিয়াঙ্কাকে তার সঙ্গে সম্পর্ক করার জন্য রাজি করেছে। রাফি সম্পত্তির লোভে পড়ে এইসব কিছু করেছে। এরপর আরও অনেক কিছু বলে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে রাফির সঙ্গে সম্পর্ক শেষ করে চলে আসতে বলে। কিন্তু প্রিয়াঙ্কা কোনোভাবেই এটাতে রাজি হয় না এবং প্রিয়াঙ্কা তখন তার বাবাকে জানায়, দেখো, তুমি যেটা মনে করছো সেটা সম্পূর্ণ ভুল। রাফি তার সঙ্গে আমাকে সম্পর্ক করার জন্য কোনো রকম ফোর্স করেনি। ইভেন সে আমাকে কোনোদিন বলেনি সে আমার সঙ্গে সম্পর্ক করতে চায়। আমি রাফিকে দেখে ভালোবেসেছি, আর রাফি এখনও জানে না যে আমি তাকে ভালোবাসি। তবে খুব তাড়াতাড়ি আমি তাকে এই কথাটা জানাবো এবং তার ফ্যামিলির সঙ্গেও কথা বলার চেষ্টা করব। যদি তুমি এতে রাজি থাকো তাহলে খুব ভালো, আর না হলে আমার কিছুই করার থাকবে না। প্রিয়াঙ্কার বাবা তখন প্রিয়াঙ্কাকে বলতে থাকেন, তুমি যেটা করছো তোমার কি একবারও মনে হচ্ছে না তুমি ভুল কিছু করছো? না, কারণ আমি এখন যথেষ্ট বড় হয়েছি এবং নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিজেই নিতে পারি। তাই আমার মনে হচ্ছে না যে আমি ভুল কিছু করছি। প্রিয়াঙ্কার বাবা তখন আর কিছুই বলতে পারলেন না, কারণ মেয়ে এখন বড় হয়েছে, সে একটা পুরো কোম্পানি চালাচ্ছে, তাই নিজের লাইফের ব্যাপারে নিশ্চয়ই ভুল সিদ্ধান্ত নিবে না। তাই তিনি রুম থেকে বের হয়ে আসেন। এদিকে নিলয় আর তার বাবা ড্রয়িং রুমে বসে আছে, দুজনেই গল্প করছে। তখনই নিলয়ের বাবা নিলয়কে বলে, দেখ বাবা, হাল ছেড়ে দিলে চলবে না। প্রিয়াঙ্কার আব্বুর সঙ্গে আজকেও আমার কথা হয়েছে। প্রিয়াঙ্কা যাই কিছু করুক না কেন, তুই তুই আবার প্রিয়াঙ্কার কাছে ফিরে
যা আর তার সঙ্গে কথা বল। কিন্তু বাবা, এই মেয়েটা তো আমাকে পাত্তাই দিচ্ছে না, তাহলে আমি কিভাবে কি করব? এই কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন রাহুল আহমেদ। কিছু একটা চিন্তা করেন আর তারপরেও নিজের ছেলেকে বলতে থাকেন। দেখ বাবা, সোজা আঙ্গুলে কি না উঠলে তাহলে আমাদেরকে আঙ্গুলটা বাঁকাতেই হয়। আর আমার মনে হয় এখানে এরকমটাই করতে হবে, তা না হলে আমরা কিছুই করতে পারবো না। আর রাজকন্যা আর রাজত্ব আর রাজকন্যা দুটি হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমরা যদি এখানে এভাবে কাজ করতে না পারি তাহলে আমাদের আঙ্গুলটা একটু বাঁকাতে হবে। কোনোভাবেই রাজত্ব আর রাজকন্যাকে হাতছাড়া হতে দেওয়া যাবে না। এই আমার কাছে শোন আমি কি বলি। এই বলে রাহুল আহমেদ নিলয়কে নিজের কাছে ডেকে নিলেন আর কিছু একটা পরিকল্পনা করলেন। তারপর নিলয় বলতে লাগলো। তুমি একদম ঠিক বলছো বাবা, আমাদেরকে এটাই করতে হবে, এছাড়া অন্য কোনো পথ আমাদের হাতে খোলা নেই। এবার দেখি শালি পালাই কোথায়। তারপর চলে যায় আরো 2-3 দিন। প্রিয়াঙ্কা লাঞ্চ টাইমে রাফিকে নিজের কেবিনে ডেকে নিল। রাফি তখন একটা কাজ করছিল, কাজটা ফেলে এসে প্রিয়াঙ্কার কাছে যেতে বাধ্য হওয়ার কারণ প্রিয়াঙ্কা তার বস, তাকে যা বলে তাকে তাই মানতে হবে। প্রিয়াঙ্কার কেবিনে এসে রাফি প্রিয়াঙ্কাকে বসতে বলল। রাফি, তোমার বাড়িতে কে কে আছে? মা, বাবা, বোন সবাই আছে। একটা কাজ করো, আন্টিকে ফোন দিয়ে বলে দাও আমি সন্ধ্যায় তোমাদের বাড়িতে যাব। কিন্তু ম্যাডাম, হঠাৎ করে আপনি কেন আমাদের বাড়িতে যাবেন সেটাই তো বুঝতে পারছি না। তোমাকে এত কিছু বুঝতে হবে না, তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। এক্ষুনি আন্টিকে ফোন দাও আর বলো সন্ধ্যায় আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। আঙ্কেল আর আন্টি সবাই যেন বাড়িতে থাকে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, সে না হয় আমি বলে দিচ্ছি, কিন্তু আপনি অন্তত এটা তো বলুন আমাদের বাড়িতে আপনার কোনো প্রয়োজন আছে কি না। প্রিয়াঙ্কা তখন রাফিকে একটু ধমক দিয়েই বলে। সেটা তো সেখানে যাওয়ার পরেই জানতে পারবে। তাহলে এখন কেন এত প্রশ্ন করছো? যাও, নিজের কাজ করো। প্রিয়াঙ্কার ধমক শুনে রাফি আর কোনো কথাই বলল না, চুপচাপ নিজের কেবিনে চলে আসলো। আর তার আম্মুকে ফোন দিয়ে প্রিয়াঙ্কার বলা কথাটা জানিয়ে দিল আর তারপর সে কাজ করতে থাকলো। এদিকে রাফির কথা শুনে রাফির আম্মু অনেকটাই অবাক হয়, কারণ ছেলে যে অফিসে কাজ করবে সেই অফিসের এমডি কেন তাদের বাড়িতে আসবে, নিশ্চয় কোনো কারণ আছে। তখন রাফির আম্মু রাফির কাছে জানতে চায় প্রিয়াঙ্কা কেন তাদের বাড়িতে যাবে, কিন্তু রাফি তো কোনো কিছুই জানে না, তাই সে তার আম্মুকে কোনো জবাব দিতে পারল না। বিকেল 5টার দিকে অফিস ছুটি হতেই প্রিয়াঙ্কা রাফিকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিমধ্যে একটি সুপার শপ থেকে প্রিয়াঙ্কা বেশ কিছু ফলমূল আর মিষ্টি, সেই সঙ্গে রাফির ফ্যামিলির সবার জন্য কিছু গিফট কিনে নেয়, যেটা রাফিকে আরও বেশি বিভ্রান্তিতে ফেলে দেয়। তারপরেও রাফি প্রিয়াঙ্কাকে কোনো প্রশ্ন করে না, কারণ প্রিয়াঙ্কাকে এখনও প্রশ্ন করলেই প্রিয়াঙ্কা আরও বেশি ক্ষেপে যাবে। প্রায় আধা ঘন্টা পর তারা রাফিদের বাড়ি এসে পৌঁছালো। দরজা নক করতেই রাফির আম্মু এসে দরজা খুলে দেয়। প্রিয়াঙ্কা রাফির আম্মুকে দেখিয়ে পা ছুঁয়ে সালাম করে। প্রিয়াঙ্কার এরকম কর্মকাণ্ড দেখে রাফির আম্মু আরও অনেকটাই অবাক হন। প্রিয়াঙ্কা রাফির আম্মুর সঙ্গে কুশল বিনিময় করে বাড়ির ভিতরে প্রবেশ করে, তখনই রাফির ছোট বোন রিয়া দৌড়ে সেখানে চলে আসার প্রিয়াঙ্কাকে দেখেই বলতে থাকে। প্রিয়াঙ্কা রিয়ার মুখ থেকে এই কথাটা শুনে বেশ কিছুটা অবাক হয় আর তারপরে রিয়াকে বলতে থাকে। তোমার ভাইয়ার মুখে আমার নাম দিনে 100 বার শোনো মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। এই বলে একটা দুষ্টামি মার্কা হাসিতেই রিয়া তখনই পাশ থেকে রাফি রিয়াকে বলতে থাকে। একদম চটকানা মেরে সবকটা দাঁত ফেলে দেব, যাবি এখান থেকে। রাফির ধমক খেয়ে রিয়া ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালালো। তখনই প্রিয়াঙ্কা রাফিকে বলতে লাগলো। তুমি এভাবে ওকে বকা দিলে কেন? ও কি বলতে চাইছিল বলতে দিলে না কেন? ও এমনিতেই ফাজলামো করছিল। এদিকে রাফির আম্মু তখন প্রিয়াঙ্কাকে নিয়ে ড্রয়িং রুমে বসান আর তারপর তিনি প্রিয়াঙ্কার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। প্রিয়াঙ্কা তখন তাদের জন্য নিয়ে আসা গিফটের প্যাকেটগুলো রাফির আম্মুর হাতে তুলে দিল। রাফির আম্মু এগুলো দেখে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। মা, তুমি আমাদের বাড়িতে বেড়াতে এসেছো, এতেই আমরা অনেক খুশি হয়েছি, কিন্তু এগুলো নিয়ে আসার কি দরকার ছিল? জীবনে প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছি, খালি হাতে কিভাবে আসি? প্রিয়াঙ্কার এই কথা শুনে রাফি এবং রাফির আম্মু দুজনই অনেকটাই অবাক হয়। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রাফির আম্মু বলতে থাকে। মানে, তুমি কি বলতে চাইছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না মা। কথাটা বলে নিজে নিজেই কিছুটা লজ্জায় পড়ে গেল। হাজার হোক মেয়ে মানুষ বলে কথা, নিজের বিয়ের কথা কি আর নিজেই বলা যায়? তারপরেও লজ্জা শরমের মাথা খেয়ে প্রিয়াঙ্কা যখনই বলেই ফেলেছে, তখন প্রিয়াঙ্কা আবারও রাফির আম্মুকে বলতে থাকে। যাই হোক আন্টি, ওসব কথা বাদ দেন। আপনি আমাকে একটা কথা বলেন তো, আমাকে আপনার মেয়ে হিসেবে কেমন লাগে? মাশাআল্লাহ, যার কোনো তুলনা হয় না, তুমি তো সর্বগুণে গুণান্বিতা।
তাহলে আমাকে আপনার ছেলের বউ বানিয়ে নিন। এই কথাটা শুনে আরও একবার আকাশ থেকে পড়ল রাফি। সে তখনই প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, মানে এসব আপনি কি বলছেন ম্যাডাম? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? না, একদমই না। আমার মাথা কেন খারাপ হতে যাবে? আমি একদম সম্পূর্ণ সুস্থ এবং সজ্ঞানে কথা বলছি। তুমি একটু চুপ হয়ে বসো, আমি আন্টির সঙ্গে কথা বলছি। আন্টি, আপনি বলুন না। আসলে তোমার কথার প্যাচ আমিও বুঝতে পারছি না, কি বলতে চাইছো একটু খুলে বলবে? তখন প্রিয়াঙ্কা বলতে থাকে, আন্টি দেখুন, আমার কিন্তু লজ্জাশরম জিনিসটা একটু কম, তাই আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি। আপনার ছেলে রাফিকে যেদিন আমি প্রথম দেখি সেদিন তাকে আমার খুব বেশি পছন্দ হয়। যদিও এই কথাটা আমি এখন পর্যন্ত একটিবারের জন্য রাফিকে বলতে পারিনি, তাই আমি সরাসরি আপনার সঙ্গেই কথা বলতে আসলাম। আমি রাফিকে বিয়ে করতে চাই, এতে আপনার কি মত? এক নিঃশ্বাসে কথাটা বলে তারপর থামে প্রিয়াঙ্কা। আর এদিকে তখনই ড্রয়িং রুমে নিস্তব্ধতা কাজ করছে। সবাই একদম চুপ, কেউ কোনো কথাই বলছে না। তখনই বেডরুম থেকে ড্রয়িং রুমে আসছিল রাফির বাবা। রাফির বাবা তখন প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলে, তুমি চাইলে এই বাড়িতে বউ হয়ে আসতেই পারো। তোমাকে কিন্তু মাশাআল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু তোমার বাবা কি এই সম্পর্ক মেনে নেবেন? দেখুন, বাবা যদি মেনে নেয় তাহলে ভালো, আর যদি মেনে না নেয় তাহলে আমার কিছুই করার নেই। কারণ আমি তো এখন বড় হয়েছি, নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। আর রাফিকে আমি ভালোবাসি, তাই রাফিকে আমি বিয়ে করতে চাই। এতক্ষণ ধরে সবকিছু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল রাফি। আর এই কথাটা শোনা মাত্রই রাফি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমাদের যে সবার মাথা একদম খারাপ হয়ে গেছে। কোথায় প্রিয়াঙ্কা ম্যাডাম আর কোথায় আমি? উনি তো আকাশের চাঁদ, আর আমি তো মাটির পৃথিবীর বামন। আমি কেন তোর এদিকে হাত বাড়াতে যাব সেটা বলবে তোমরা? তখনই বসা থেকে উঠে এসে প্রিয়াঙ্কা রাফির সামনে দাঁড়ায় আর তারপর রাফির দুই গালে হাত রেখে বলতে থাকে, রাফি, তুমি কি আমার চোখে চোখ রেখে বলতে পারবে আমায় তুমি ভালোবাসো না? তুমি কি আমার চোখে চোখ রেখে বলতে পারবে আমার প্রতি তোমার কোনো দুর্বলতা কাজ করে না? তুমি কি আমার চোখে চোখ রেখে বলতে পারবে আমার প্রতি তোমার একটুও মায়া নেই? সবই আছে, কিন্তু আপনাকে পাওয়ার কোনো অধিকার আমার নেই। কারণ আপনার বাবা আপনার বিয়ে ঠিক করে রেখেছেন লন্ডন প্রবাসী ওনার বন্ধুর ছেলের সঙ্গে। সেখানে আপনাকে পাওয়ার মতো দুঃসাহস আমি দেখাতেও চাই না। রাফির এই কথা শুনে প্রিয়াঙ্কা রাফিকে বলতে থাকে, দেখো বাবা, কথা দিয়েছেন ওনার বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে দেবেন, কিন্তু তার মানে এই নয় যে আমাকে ওনার বন্ধুর ছেলেকেই বিয়ে করতে হবে। আমার নিজস্ব সিদ্ধান্ত বলে একটা ব্যাপার আছে। আমি বাবাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি আমি তোমাকে বিয়ে করব, আর তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি জীবনে বিয়েই করব না। এসব আপনি কি বলছেন? তুমি যা শুনেছ আমি তাই বলেছি, একদম ঠিক কথাই বলেছি, আর এটাই আমার সিদ্ধান্ত। আর এইদিকে তোমার বাবা মাও রাজি আছে। এখন তুমি সিদ্ধান্ত নাও কি করবে। আর তারপর রাফির আম্মু রাফিকে বলতে থাকে, দেখ, মেয়েটাকে ভালোবাসে তাই সব কিছুর উঠবে, তার ভালোবাসাকে তো সম্মান জানানো উচিত। তাই আমি মা হিসেবে তোকে বলবো, মেয়েটা যখন নিজে থেকেই তোকে ভালোবাসে, তোর কাছে আসতে চাইছে, তখন মেয়েটাকে ফিরিয়ে দিস না, তাহলে জীবনের কাছে তোকে চরমভাবে পস্তাতে হবে। কিন্তু তারপরেও আম্মু। আর কোনো চিন্তা নাই বাবা, সবার আগে আমাদেরকে ভালোবাসার মূল্য দিতে হবে, তারপর পৃথিবীর বাকি সব কিছু। রাফি তখন আর কোনো কথাই বলল না। রাফির মা তখনই নিজের হাত থেকে একটা আংটি খুলে প্রিয়াঙ্কার হাতে পরিয়ে দেন আর তারপর বলতে থাকেন, আজ থেকে আনঅফিসিয়ালি তুমি আমার পুত্রবধূ, তবে কিছুদিনের মধ্যেই তোমাকে অফিসিয়ালি আমার ছেলের বৌমা নিয়ে নিব। প্রিয়াঙ্কা তখনই তার হবু শাশুড়ি মাকে আরও একবার পা ছুঁয়ে সালাম করে আর বলতে থাকে, অবশ্যই আম্মু, আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে বেঁচে আছে বলেই এখনো ভালোবাসা এত সুন্দর। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রিয়াঙ্কা রাফিদের বাড়ি থেকে বের হয়ে যায় সন্ধ্যার পর। এদিকে রাত 10টা বেজে যায়, তখনও প্রিয়াঙ্কা বাড়িতে আসে না। প্রিয়াঙ্কার বাবা এটা দেখে খুব বেশি চিন্তিত হয়ে পড়েন আর তখনই তিনি অফিসের একজনের কাছ থেকে রাফির ফোন নাম্বারটা কালেক্ট করেন আর রাফিকে ফোন দেন। রাফি তখন নিজের রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। রাফি কল আসা মাত্রই মোবাইলটা হাতে নেয় এবং নাম্বারটা চিনতে পারে, তাই সে ফোনটা সঙ্গে সঙ্গে রিসিভ করে আর বলতে থাকে, আসসালামু আলাইকুম আঙ্কেল। এত রাতে হঠাৎ আপনি কি মনে করে আমাকে ফোন দিলেন? তখনই প্রিয়াঙ্কার আব্বু কিছুটা চিন্তিত হয়ে রাফিকে বলেন, রাফি, প্রিয়াঙ্কা কোথায়? প্রিয়াঙ্কা এখনও বাসায় আসেনি? রাফি, প্রিয়াঙ্কা কোথায়? প্রিয়াঙ্কা এখনও বাসায় আসেনি কেন? আর তার ফোন কেনই সুইচ অফ বলছে? কথাটা শুনে রাফি মুহূর্তের মধ্যেই চিন্তিত হয়ে পড়লো আর প্রিয়াঙ্কার আব্বুকে বলতে লাগলো, আঙ্কেল, প্রিয়াঙ্কা তো সন্ধ্যার মধ্যেই আমাদের বাড়ি থেকে বের হয়ে গেছে। তারপর তো তার সঙ্গে আমার আর কোনো কথা হয়নি। এসব তুমি কি বলছো?
প্রিয়ঙ্কা এখনও বাসায় আসেনি? তুমি কি করেছো আমার মেয়ের সঙ্গে? আঙ্কেল, এসব আপনি কি বলছেন? আমি কেন ম্যাডামের সঙ্গে কিছু করতে যাব? আপনি প্লিজ আমাকে ভুল ভাববেন না। হয়তো কোনো প্রবলেম হয়েছে, আপনি চিন্তা করবেন না, পৌঁছে যাবে। দেখো, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, আমার মেয়েকে আমার বাড়িতে পৌঁছে দাও। আমি বুঝতে পেরেছি তুমি আমার সম্পত্তির জন্য আমার মেয়েকে কিডন্যাপ করেছো, তাই না? তুমি কত টাকা চাও আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু আমার মেয়েকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। প্লিজ আঙ্কেল, আপনি বিশ্বাস করেন আমি কিছুই করিনি। আর আপনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। প্রিয়াঙ্কা হয়তো রাস্তায় প্রেমে আটকে আছে বা কিছু একটা হয়েছে, সে সময় মতো বাসায় পৌঁছে যাবে। আপনি অপেক্ষা করুন, আমি দেখছি। এই কথা বলে রাফি প্রিয়াঙ্কার আব্বুর ফোনটা কেটে দিয়ে সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার নাম্বারে ফোন দিল। বেশ কয়েকবার ফোন দিল, কিন্তু ফোন সুইচ অফ বলছে। এটা দেখে অনেকটাই চিন্তিত হয়ে পড়ল। তখনই সে তাড়াহুড়ো করে তার সাইকেলটা নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ল। প্রিয়াঙ্কার বাসা আর তার বাসা খুব একটা দূরে নয়, 3-4 কিলোর মতো রাস্তা। যেতে বেশি হলে 20 মিনিট সময় লাগার কথা। এখানে এখন রাত 10:30টার বেশি বাজে। রাফি তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয় আর সাইকেল চালিয়ে প্রিয়াঙ্কাদের বাড়িতে আসে। কিন্তু রাস্তায় কোথাও প্রিয়াঙ্কাকে দেখতে পেল না এবং তার গাড়িও দেখতে পেল না। রাফি প্রিয়াঙ্কাদের বাড়িতে এসে সোজা প্রিয়াঙ্কার বাবার রুমে চলে গেল। প্রিয়াঙ্কার বাবা রাফিকে দেখেই দৌড়ে আসলেন। রাফিকে তিনি বলতে লাগলেন, কি হলো, তুমি একা কেন এসেছো? আমার মেয়ে কোথায়? আমার মেয়ের সঙ্গে তুমি কি করেছো? কি আঙ্কেল, আপনি শান্ত হন। আমি সারা রাস্তা খুঁজে এসেছি, প্রিয়াঙ্কাকে কোথাও দেখতে পাইনি। ভাবলাম হয়তো বাড়িতে চলে এসেছে, তাই বাড়ি পর্যন্ত আসলাম। তুমি আমার সঙ্গে মিথ্যা বলছো। তুমি আমার মেয়েকে কোথাও লুকিয়ে রেখেছো। বলো, তোমার কি চাই? তুমি যা চাইবে আমার কাছে আমি তোমাকে তাই দেব, কিন্তু তারপরও তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। এই কথা বলে প্রিয়াঙ্কার বাবা কান্না করতে থাকেন। এদিকে রাফি প্রিয়াঙ্কার বাবাকে কোনোভাবেই বোঝাতে পারে না যে সে প্রিয়াঙ্কাকে কোনো কিছুই করেনি। ইভেন প্রিয়াঙ্কা অনেকক্ষণ আগে তাদের বাড়ি থেকে বের হয়ে চলে এসেছে। প্রিয়াঙ্কার বাবা বারবার রাফিকে ফোর্স করতেই থাকে ওনার মেয়েকে এনে দেওয়ার জন্য। রাফি তখন কোনো উপায়ান্তর না পেয়ে তাদের বাড়ি থেকে বের হয়ে আসার চিন্তা করতে থাকে প্রিয়াঙ্কা কোথায় যেতে পারে। তখনই তার হঠাৎ করেই নিলয়ের কথা মনে পড়ে। তবে কি নিলয় প্রিয়াঙ্কার সঙ্গে কিছু করেছে? তবে কি নিলয় প্রিয়াঙ্কাকে রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়েছে? এদিকে প্রিয়াঙ্কা জ্ঞান ফিরে চোখ তুলে তাকাতেই নিজেকে একটা স্টোররুমের মধ্যে আবিষ্কার করলো। চারদিক থেকে বিদঘুটে অন্ধকার আর বিশ্রী গন্ধ তার নাকে আসছে। প্রিয়াঙ্কা তখনই কাউকে ডাকার চেষ্টা করলো। কে আছো এখানে? আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমার সঙ্গে তোমার কি শত্রুতা বলো? তখনই আড়াল থেকে নিলয় বলতে থাকে, তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই ডার্লিং, শুধু তোমার সঙ্গে একটু বোঝাপড়া করতে চাই। মানে মানে কি এসবে? কে তুমি? আর আড়াল থেকে বা কেন কথা বলছো? সাহস থাকলে আমার সামনে এসে কথা বলো। আমিও দেখতে চাই তোমার বুকের পাটা কত বড়। তখনই আড়াল থেকে বের হয়ে আসে নিলয় আর প্রিয়াঙ্কার সামনে দাঁড়ায়। প্রিয়াঙ্কা নিলয়কে দেখে বলতে থাকে, আপনি আমাকে কিডন্যাপ করেছেন কেন? তোমার সঙ্গে একটু রোমান্স করার জন্য আর তোমার বাবার সম্পত্তিটাকে আমার করে নেওয়ার জন্য। আপনি কি ভেবেছেন আপনার এই পরিকল্পনা আমি জানতাম না? আপনার পরিকল্পনা আমি খুব ভালো করেই জানি, তাই আমি আপনাকে বিয়ে করার সিদ্ধান্তটা নিইনি। তাতে কি হয়েছে? তুমি আমাকে বিয়ে করবে না তো আমার কি হয়েছে? হে যে আজ আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, তোমার সঙ্গে আমি একটু রোমান্স করব, আর তারপর তোমার বাবার সম্পত্তিটা আমি আমার করে নেব। সবকিছু কি মামার বাড়ির আবদার নাকি? আপনি চাইবেন আর আমি আপনাকে দিয়ে দেব? আপনার এই আশা কোনোদিনও পূরণ হবে না। তখনই নিলয় প্রিয়াঙ্কাকে বলতে থাকে, অবশ্যই হবে ডার্লিং, এছাড়া তোমার হাতে অন্য কোনো পথ খোলা নেই। তুমি যদি আমাকে এই মুহূর্তে তোমার বাবার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে না দাও, তাহলে আমি এক্ষুনি তোমাকে গুলি করে মেরে ফেলবো। এই বলে নিলয় একটা পিস্তল বের করে প্রিয়াঙ্কার মাথায় ঠেকায়। আর তখনই প্রিয়াঙ্কা এক পৈশাচিক হাসি দিয়ে বলতে থাকে, আমি মরে যাব, তারপরেও তোমার মতো অমানুষকে আমি আমার বাবার সম্পত্তির এক কানা করেও পেতে দেব না। তাহলে তুমি মরার জন্য তৈরি হও, কারণ তোমাকে তোমার বাবার সম্পত্তি আমাকে লিখে দাও। মরতে হবে না, দিলেও মরতে হবে। আর এখন যেহেতু তোমাকে একটু ভালো করে বললাম তোমার বাবার সম্পত্তি আমাকে লিখে দেওয়ার জন্য, কিন্তু তুমি রাজি হলে না, তাই তোমাকে তাড়াতাড়ি মরতে হবে। মরতে হলে মরবো, কিন্তু কোনোভাবেই আমার বাবার এত কষ্টের জমানো সম্পত্তি আমি কোনো অমানুষের হাতে তুলে দেব না।
এই কথা শুনে নিলয় তখনই প্রিয়াঙ্কার দিকে রিভলভার তাক করে ধরে। ট্রিগারে টিপ দিতে যাবে তখনই রাফি এসে সেখানে উপস্থিত হয় আর নিলয়কে ধরে উড়ুম ধুরুম পিটাতে থাকে। রাফি মার খেয়ে নিলয়ের অবস্থা একদম নাজেহাল। তখনই রাফি নিলয়ের হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নেয় আর তার মাথায় তাক করে বলতে থাকে, তোর স্বপ্ন আমি বেঁচে থাকতে কোনো দিন অপূর্ণ হবে না। পুলিশ চলে আসছে, এক্ষুনি তোকে নিয়ে যাবে। তখনই নিলয় প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলতে থাকে, আমার সঙ্গে যেটা করলে একদম ভালো করলে না, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আমি অবশ্যই ফিরে আসবো আর প্রতিশোধ নেব, প্রতিশোধ। ঠিক ততক্ষণে পুলিশ চলে এসেছে। রাফি নিলয়কে পুলিশের হাতে তুলে দেয় আর তারপরে প্রিয়াঙ্কাকে নিয়ে প্রিয়াঙ্কার বাড়িতে চলে আসে। তখন রাত আনুমানিক 1:30টার মতো বাজে। প্রিয়াঙ্কার আব্বু প্রিয়াঙ্কাকে দেখে দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলতে থাকে, মা, তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম এই শয়তান ছেলেটা তোর কোনো বড় ক্ষতি না করে বসে। তখনই প্রিয়াঙ্কা একটা উপহার সূচক হাসি দিয়ে বলতে থাকে, রাফি আমার কি ক্ষতি করবে? ক্ষতি তো করতে চেয়েছিল তোমার বন্ধুর ছেলে নিলয়। এরপর প্রিয়াঙ্কা তার বাবাকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে তার বাবা নিজের ভুল বুঝতে পারেন আর তখনই তিনি রাফির হাত দুটো ধরে বলতে থাকেন, বাবা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি খাঁটি সোনা চিনতে পারিনি। না আঙ্কেল, ঠিক আছে। আসলে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমরা টাকা পয়সাকে অতটা ভালোবাসতে না পারলেও মানুষকে খুব ভালোবাসতে এবং সম্মান শ্রদ্ধা করতে জানি। প্রিয়াঙ্কার বাবা তখন মাথা নিচু করে আছেন, কোনো কথাই বলতে পারছেন না। তখন প্রিয়াঙ্কা বলতে থাকেন, দেখলে তো আপু, আমি মানুষ চিনতে ভুল করিনি। আমি আমার লাইফের সঠিক মানুষটাকেই চুজ করতে পেরেছি। হ্যাঁ মা, একদম ঠিক কথাই বলেছিস। আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। তোরা দুজনেই প্লিজ আমাকে ক্ষমা করে দিস। সব কিছুর জন্য আমি দুঃখিত। আর হ্যাঁ রাফি, আমি নিজে তোমার মা বাবার সঙ্গে তোমার আর প্রিয়াঙ্কার বিয়ের ব্যাপারে কথা বলবো। সেটার কোনো প্রয়োজন হবে না। রাফির আব্বু আম্মুর সঙ্গে আমি নিজেই কথা বলে এসেছি। ওনারা আগামীকালকেই তোমার সঙ্গে দেখা করতে আসবে। তাহলে তো আর কোনো ঝামেলাই রইল না। তাহলে আগামীকালকেই তোমাদের বিয়ের কাজ আমি সম্পন্ন করতে চাই। আর তারপর তিনি নিজের রুমে চলে যান। এদিকে প্রিয়াঙ্কা তখন রাফিকে বলতে থাকে, তা তুমি জানলে কি করে আমাকে নিলয় তুলে নিয়ে গেছে? মনের টানে। ভালো তো আমি তোমাকে বেসেছিলাম, তোমারও তো মনের টান আসলো কোথা থেকে? কেন, তুমি কি রিয়ার সেদিনের বলা কথাটা ভুলে গেছো? আমি তোমাকে প্রথম থেকেই ভালোবেসেছিলাম, কিন্তু তোমার অবস্থান আর আমার অবস্থানের কথা বিবেচনা করে তোমাকে সেটা বলতে পারিনি। কিন্তু তুমি যদি আমার রুমে প্রবেশ করতে তাহলে দেখতে পেতে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার রুমের পুরো দেয়াল জুড়ে শুধু তোমার ছবি টানানো আছে। এতটা ভালোবাসো আমায়, তাহলে কেন এতদিন তোমার ভালোবাসার অন্তরালে ছিল? কেন প্রকাশ করনি? ওই যে ভালোবাসা গোপনে সুন্দর থাকে। যদি আমি নিজের থেকে আপনাকে আমার ভালোবাসার কথা বলতাম আর আপনি আমাকে রিজেক্ট করতেন তাহলে অনেক কষ্ট পেতাম। তবে আমার মনের মধ্যে যে ভালোবাসাটা লুকায়িত ছিল সেটা আপনি জানতে না পারলেও যদি আপনাকে না পেতাম তাহলে আমার কোনো কষ্ট লাগতো না, কারণ ব্যর্থতাটা আমারই থাকতো। আমি আমার ভালোবাসা প্রকাশ করতে পারিনি। তুমি তো খুব ভালো অভিনয় করতে পারো। তোমাকে যদি সিনেমায় চান্স দেওয়া হয় তুমি তো বাপ্পারাজকেও হার মানিয়ে দেবে। তুমি আমার সঙ্গে ফ্লার্ট করছো নাকি? প্রিয়াঙ্কা একটা দুষ্টুমি মার্কা হাসি দিয়ে বলতে থাকে। তোমার সঙ্গে ফ্লার্ট করার মতো দুঃসাহস কি আমার আছে? এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই রাফি প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। এটা দেখে প্রিয়াঙ্কা বলতে থাকে, আরে এটা কি করছো তুমি? বাড়িতে অনেক মানুষ আছে, চলে আসতে পারে তো। আজকে আসুক, তাতে আমার কি হয়েছে? তুমি আমাকে জড়িয়ে ধরে আছো কেন? এটা কেউ দেখে ফেললে তোমার লজ্জা করবে না? না, একদমই না। আমার কেন লজ্জা করবে? আমি কি আরেক বেটার বউকে জড়িয়ে ধরেছি নাকি? এই কথা বলে রাফি প্রিয়াঙ্কাকে নিজের আরো কাছে টেনে নেয়। তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে, এ দেখো, একদম ফাজলামি করবে না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। আর যদি না ছাড়ি? তাহলে চিৎকার করব আর সবাইকে বলবো তুমি আমাকে জোর করে আদর করতে চাইছো। তাহলে তাই কর। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে নিজের আরো কাছে টেনে নিল আর প্রিয়াঙ্কার দুই ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দিল। আর এভাবেই শুরু হলো তাদের একটা দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আর নতুন নতুন প্রেমের গল্প শুনতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।